নীতি আয়োগ নীতি আয়োগের মিটিংয়ে গেলেন মমতা ব্যানার্জি। উনি নর্মালি পাত্তা দেন না এসব মিটিংয়ে। উনি দেখেন আমি গেলে একটা পার্টিকুলার সম্প্রদায় তারা কিভাবে নেবে, এবং যদি যেতেই হয় অন্য কারণে, পার্সোনাল কারণে যদি যেতেই হয়, তাহলে সেটাকে ব্যালেন্স কিভাবে করা হবে। মানে ওই সম্প্রদায়টার কাছে তাকে বিজেপি বিরোধী, মোদি বিরোধী থাকতে হবে। তো এটা হচ্ছে আসল উদ্দেশ্য। তারপরে তিনি যাবেন, ফেসে গেছেন কী কারণে গেছেন ও নিয়ে রহস্য আছে। যাই হোক, আগে থেকেই বলেছিলেন যে আমি যদি বলতে আমার ভয়েস রেকর্ড না করে বেরিয়ে আসবো। মানে বেরিয়ে আসাটা আগে থেকে, যদিও রাজদীপ সরদেশাই আগে থেকেই বলে দিয়েছেন ওয়ার্কআউট করবেন। তিনি পুরোপুরি টাইম বললেন, বলার পরে বেরিয়ে এসে বললেন মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লিতে বললেন মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে এসে বললেন যে আমাকে ট্যাপ করে বলা হয়েছে যে সময় শেষ হয়ে গেছে। মানে সময় শেষ হয়ে গেছে, ওনাকে বলা যাবে না, উনি ওনার মতো বলবেন। যাই হোক, উনি বলেছেন, উনি প্রচণ্ড রেগে গেছেন, যদিও রাগ তার চোখে মুখে দেখা যাচ্ছিল না। চোখে মুখে যেটা দেখা যাচ্ছিল সেটা একটা টেনশন, যে মিথ্যা ধরা পড়ে যাওয়ার একটা টেনশন ছিল। তো সেটা তো যাই হোক, সেন্টার থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কী হয়েছিল। এখন দিল্লিতে একরকম কথা বললেন, কলকাতায় একরকম কথা বললেন। কলকাতায় আবার ওই কথা বলতে সাংবাদিক না কোশ্চেন করতে উনি ওনাদের ওপরে রেগে যাচ্ছিলেন। তো বোঝা যাচ্ছিল যে উনি কতখানি কি সত্যি মিথ্যা কি। যাই হোক, তারপরে তিনি নীতি আয়োগে কি বললেন যে আমাকে কেন্দ্রীয় বঞ্চনা 1980 সাল থেকে শুনে আসছি, জন্ম থেকে আমাদের ওই একই জিনিস শুনে আসছি, কেন্দ্রীয় বঞ্চনা। আমি একটা জিনিস বুঝি না, যে কেন্দ্রীয় বঞ্চনা যদি হয়ে থাকে, সত্যি যা বলছেন যদি হয়ে থাকে, তাহলে আপনাদেরকে ভোট দেবে কেন? মানুষ চাইবে যে সেন্টার থেকে আমার জন্য কতটা ফান্ড কে আনতে পারে। আপনি যদি আনতেই না পারেন, যে কোনো কারণেই হোক, কেন্দ্রে যে সরকারই থাকুক, আমি তো পশ্চিমবঙ্গে থেকে কেন্দ্রের সরকারে ডিসাইড করতে পারছি না। তো অতএব আপনি যদি আনতে অপারগ হন, মানে শাসক হিসাবে আপনি ব্যর্থ। আপনি টোটাল সবার সাথে রাজনৈতিক সম্পর্ক এমনভাবে মেনটেন করেছেন যাতে আপনি পারছেন না, তাহলে আপনাকে ভোটটা দেবে কেন? জানি না মানুষ কীভাবে বোঝেন, কিন্তু কোনো যুক্তিতে আসে না যে কেন্দ্র বঞ্চনা করছে বলে তৃণমূলকে ভোট দিতে হবে। দ্বিতীয় কথা, কোথায় কেন্দ্রীয় বঞ্চনা? আপনি যে জিএসটি কালেকশন করেছেন একটা 11 কোটি রাজ্যে 11 কোটি লোক থাকে, তাতে যা জিএসটি কালেকশন করেছেন, তাতে লজ্জা লাগা উচিত আপনার। এবং তারপরেও আপনাকে আই থিঙ্ক মহারাষ্ট্রকে যত পার্সেন্ট জিএসটি রিটার্ন দেওয়া হয়েছে, তার থেকে বেশি আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেন্টারের পলিসিতে যে টাকা, সেসবগুলো আটকে আছে। সেটা কেন আটকে আছে? আপনি লোককে ভালোই বোঝাচ্ছেন, আপনাদের চুরি চামারিগুলোকে চাপা দিয়ে বাম্পার পলিসি। মানে ওরা চোর বললে আপনারাও চোর বললেন, চোর বলাটা যেন একটা খেলা, এইভাবে প্রমাণ করে দিলেন চোর বলা খেলা। আসল কথা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। কী রকম না, চুরিটা সেকেন্ডারি হয়ে গেল, কেন্দ্র টাকা দিচ্ছে না, প্রাইমারি হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা কমিটি যারা এসেছিল কেন্দ্র থেকে, তারা আপনাকে রিপোর্ট দিয়ে বলে দেওয়া হয়েছে যে কারা কারা চোর, কোথায় কোথায় চুরি হয়েছে। ব্যবস্থাটা নেবে কে? আপনি তো। এখন বাংলার চ্যানেলগুলোতে দেখি যে তাহলে ধরছে না কেন কেন্দ্র, কেন এই ব্যবস্থা? তাহলে কেন্দ্র কি মানে পার্টিকুলার একটা পূর্ব বর্ধমানের একটা গ্রামে গিয়ে গ্রাম পঞ্চায়েতের লোকটাকে কি সেন্ট্রাল ফোর্স দিয়ে তুলে নিয়ে আসবে? কি করবে? তখন তো আপনারা চিল্লাবেন যে ফেডারেল স্ট্রাকচার কিভাবে যাবে? সংবিধান তো সেই পাওয়ার দেয়নি। তারা বারবার বলার পরে যে আপনি অ্যাকশন নিন, আপনি অ্যাকশন নেননি। এখন তাদের হাতে একটাই জিনিস আছে, আপনার কুবেরের ধন তো নয় যে মানুষের কষ্টার্জিত ট্যাক্স দেওয়ার টাকা
সেটাকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট এইভাবে ড্রেনে ফেলতে পারে না আপনাদের তৃণমূলের নেতাদের ইয়ে করার জন্য। আহ, আপনারা এনজয় করবেন বলে তাকে তো ইয়ে করতে পারে না, সেই জন্য বন্ধ আছে এবং ওটা বন্ধ থাকবে। ওটা আপনি পাবেন না, ওটা আপনিও জানেন ভালো করে। সেই জন্য কোর্টেও যাচ্ছেন না, কিছুই করছেন না, জানেন আপনি কি করেছেন। এবার কেন্দ্রীয় বঞ্চনা করে চিল্লাচ্ছেন। আমি ভাবি না যে আহ, সাংবাদিকরা বা বিরোধী দল, ইভেন এটা এটা একটা রেসপন্সিবিলিটি, যারা যারা এই নিয়ে ঘণ্টাখানেক আলোচনা করে, তাদের তো মিনিমাম একটু ইনফরমেশন নিয়ে নেওয়া উচিত, ডেটা নিয়ে নেওয়া উচিত যে আচ্ছা কত দিয়েছে, কিসের জন্য কি পাচ্ছে না, কিসের জন্য কে, কিছুই বিনা কোনো ডেটা আলোচনা বোঝায় কেন কেন দেবে না, কেন দেবে না, কেন দেবে না। এখন কেন্দ্রীয় বঞ্চনা এস্টাবলিশ করে দিল কেন্দ্রীয় বঞ্চনা। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, বঙ্গভঙ্গ। সুকান্ত মজুমদার কিন্তু বলেনি একবারও বঙ্গভঙ্গের কথা, উনি একটা যথেষ্ট ভালো ইয়ে দিয়েছিলেন। এখন আপনি নিলেন না নিলেন, আর আপনি তো নেবেন না জানি। এবার সেন্টার যদি কিছু করে তাহলে খুব ভালো, আর যদি না করে তো সেই একই রকম চলবে। এবার আমি আসি যে বঙ্গভঙ্গ, বাংলা ভেঙে বাংলাদেশ বানানো আর বাংলা ভেঙে উত্তরবঙ্গ আলাদা রাজ্য বানানো, দুটো কি এক জিনিস? আচ্ছা, যখন কংগ্রেস অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা করেছিল, মনে আছে? অন্ধ্রপ্রদেশের টোটাল সব কিছু নিয়ে চন্দ্রবাবু নাইডু হায়দ্রাবাদ তৈরি করেছিলেন, সমস্ত কিছু নিয়ে। হায়দ্রাবাদ যখন দ্বিতীয় রাজ্যে চলে গেল, অন্ধ্র কিন্তু কাঙাল হয়ে গেছিল। এবার তখন কিন্তু মানুষ এখানে এখানে প্রোটেস্ট হয়েছে, সেটা তো কংগ্রেসই করেছিল। কিন্তু আজকে বাংলা ভাগ বাংলা ভাগ বাংলা ভাগ বলে বাংলা সেন্টিমেন্ট চলছে। বাংলায় আছেটা কি করে? এই 10-12 বছরে আপনারা মানে মেরুদণ্ড তো ভেঙে দিয়েছেন। আমি বাঙালিদের মেরুদণ্ড ভাঙার কিছু উদাহরণ দিই। এত সব মানে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায় টিএমসি নেতা, ছোট বড় টিএমসি নেতার মানে দুবেলা খেতে পেত না, সেখান থেকে হাজার হাজার করে জামালের বাড়ি দেখেছেন, জামালের সম্পত্তি দেখেছেন, সবাইকার। আপনি চোখ বন্ধ করে বলুন যে একটা জেলা সভাপতি বা জেলার কিছু কিছু পদে আছে, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, সবাই কোটিপতি। অথচ তার আশেপাশে সবাই আছে সাধারণ মানুষ, যারা 1000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। গজব, মানে এরকম কোথাও কোনো সোসাইটি দেখতে পাবেন না। তারা বলছে হ্যাঁ দিচ্ছে তো, মমতা দিচ্ছে তো। অদ্ভুত, মানে তাদের চোখের সামনে কুড়ে ঘর থেকে অট্টালিকা বনে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। আর এই যে চাকরি চুরি, যাদের চাকরি চুরি হয়েছে তারা কলকাতায় বিভিন্ন সময় অতদিন ধরে বসে আছে, কিন্তু মমতা ব্যানার্জির পোস্টারটাকে টাঙিয়ে তার পায়ে ধরে, দিদি আপনি মা, আপনি আপনি পিসি, আপনি মাসি, আপনি আমাদের ব্যবস্থা করুন। এই যে অনুনয় বিনয়, কিসের জন্য? যে চুরি করেছে তাকেই তার হাতে পায়ে ধরে চাকরি পাবেন। আর বিরোধী দলগুলো যদি পাশে দাঁড়াতেও যায়, তাদেরকে তো আবার উল্টে কেস দিয়ে দেওয়া যাচ্ছে। আমার মনে আছে, ভালো আপনাদের মনে আছে কিনা জানি না, কুণাল ঘোষ বাড়িতে কাকে ডেকে নিয়ে এসে বলো যে না ওই সিপিএম আর বিজেপি চাকরি আটকে দিয়েছে। কুণাল ঘোষ দিয়ে দিয়েছে যে হ্যাঁ আর 3 মাসের মধ্যে জানুয়ারিতে চাকরি হয়ে যাবে। কোথায় তারা? জানুয়ারিতে চাকরি হয়ে গেছে। একটা ডেট দিয়েছিলেন তো, এই দিনের মধ্যে চাকরি হয়ে যাবে, মাথা ন্যাড়া করেছিলেন যিনি। হ্যাঁ, তো প্রতিবাদ করুন, অল আউট প্রতিবাদ করুন, অল আউট বিপ্লবে নামুন, যে না এই সরকার চলবে না, আমাদের চুরিচামারি করে ভিখারি করে দিয়েছে, ওনাকেই রাখবো, ওনারই পায়ে ধরবো। এই যে কালচার, এ তো সিদ্ধারা থাকলে, কোনো একটা সমাজের সিদ্ধারা থাকলে এই কি হয়? তো সেই আমাদেরও তাই। আর বুদ্ধিজীবীর কথা বললে, ওরা সত্যিকারে কিন্তু বুদ্ধিজীবী, নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে যারা রুজি রোজগারে করে তাদেরকে তো বুদ্ধিজীবী বলে। তো ওরা কিন্তু নিজেদের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে, যে কি বললে কি করলে আমাদের ইনকাম বাড়বে, সেটা কিন্তু ওরা ঠিকঠাক করে দেয়। ওরা হচ্ছে প্রপার বুদ্ধিজীবী। এতদিনে ওরা পারফেক্টলি কাজ করছে, জানে ওরা যে কি করতে হয়। নচিকেতা মহানায়ক। যাই হোক, এখন দ্বিতীয় হচ্ছে বঙ্গভঙ্গ হলে কি আছে, কেন এত ভয় পাচ্ছেন?
হোক না। বঙ্গভঙ্গ হয়ে যদি আপনি দেখেন যে ওইটা আপনি দেখান যে দক্ষিণবঙ্গকে আপনি তার থেকে বেশি উন্নতি করে দিয়েছেন, দেখান, লোকের কাছে প্রমাণ করে দিন দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গের থেকে বেশি উন্নতি করে দিয়েছেন। দেশেই তো থাকবে, যে রাজ্যই হোক দেশেই তো থাকবে। আর তৃতীয় হচ্ছে, এখন শীর্ষ নেতৃত্ব থেকে যে মেসেজ দেওয়া হচ্ছে সেটা কি নিচে পৌঁছাচ্ছে না? শীর্ষ নেতৃত্ব বিবেকবান চাই, তৃণমূল হচ্ছে সেবা করার, মানুষের সেবা করার প্ল্যাটফর্ম। তো কে দিচ্ছে? পঞ্চায়েত ভোট, আপনার সেন্টারে আপনার এমপি ভোট, আর এই নির্বাচনের সময় সবাই সবার যা খুশি করে নাও, তখন বলবেন যে না ঠিক আছে, ও মানুষ ভোট দিয়েছে, গুন্ডামি 70-75টা বডি পড়ে গেল, অসুবিধা নেই। তখন বলবেন যে আচ্ছা ওখানে কিছু হয়নি, মণিপুরে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, হাতরাসে কি হচ্ছে, এই দেখিয়ে কোনো রকমে ম্যানেজ করবেন। দিয়ে তারপরে সব হয়ে গেছে, তখন বলছেন যে আর চুরি করো না, আর করো না, মহিলাদের মেরো না, মহিলাদের একটু সম্মান করো। ফৌজকেমি পেয়েছেন, বললেই মেনে নেবে? আপনি আবার যখন ভোট আসবে তখন মনে হয় করো 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 করো। ভোটে জিতে এখন বুড়ো সৌগত বলছে কি যে কিন্তু এটা করা যাবে না, করা যাবে না। তাহলে তুই ভোটে জিততিস? তোকে কেউ ভোট দিয়েছে? তোকে তো জিতিয়েছে ওরা, এখন তো বলছিস না না ওটা করো না। জানি না মুখ আর মুখোশ আলাদা কিনা। যদি সত্যি কথা বলে থাকেন তাহলে জেনে রাখুন এ কথা কেউ মানবে না। আর দ্বিতীয় কথা, যদি মুখ আর মুখোশ, তাহলে মানুষকে চিনতে হবে যে কোনটা মুখ আর কোনটা মুখোশ। তৃতীয় হচ্ছে, আচ্ছা দিল্লিতে নীতি আয়োগের ইয়েতে গেলেন, সঙ্গে অভিষেককে কোচরে ভরে কেন আমাদের বিরোধী দলনেতার কথা গায়ে বাছুরে গেছেন? তো বাছুরটাকে পকেটে নিয়ে যাওয়ার দরকারটা কী ছিল? কে ও? ও তো সরকারের কোনো না। আপনি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেতে পারতেন। ওয়াই অভিষেক কে? আপনি অভিষেককে কি দেখাতে চাইছেন? এখানে তো বাঙালি সমাজের প্রথম করা উচিত যে অভিষেককে নিয়ে কি আপনার ফ্যামিলিগতভাবে যাচ্ছেন, মিশুন, পার্সোনাল, দিট ইজ এ ডিফারেন্ট থিং। বাট একটা নীতি আয়োগের মিটিংয়ে যাচ্ছেন, অভিষেককে সাথে নিয়ে পকেটে করে নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে হ্যাঁ অভিষেক আর আমি যাচ্ছি। নেতা সরকারে নেই, অথচ চিফ মিনিস্টার, সেকেন্ড চিফ মিনিস্টার। এই কি অদ্ভুত! আর বাঙালি সমাজে মেনে নিচ্ছে। তাই বলছি যে বাঙালির যে শিরদাঁড়াটা ভেঙে গেছে, একদম ঝুরঝুর করে ভেঙে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। তো সেটার দিকে বাঙালি একটু তাকানো উচিত। এবার একটু কোথাও গিয়ে সেট করে নিয়ে আসুন আপনার শিরদাঁড়া। যে ফ্যাক্টগুলো নিশিকান্ত দুবে এবং বিজেপির কিছু এমপি এমএলএরা বলছেন, সেই ফ্যাক্টগুলো কোথায় ভুল কিনা সেটা ভাবুন। ফ্যাক্টগুলো কীভাবে কেন বলা যায় না, কেন করা যায় না, ওসবে যাবেন না। ফ্যাক্টগুলো কি ভুল? ওটা কি ফ্যাক্ট না ফ্যাক্ট না? এর পার্সেন্টেজ বেড়েছে না বাড়েনি? 1950 সালে যে পার্সেন্টেজ 12-13% ছিল, সেটা আজকে 35% হয়েছে কি হয়নি? কি করে হয়েছে সেসবে ভাবুন। এবার যারা ওখান থেকে লাথি খেয়ে এসছে তারা বলছে যে না কিছু হয়নি। আরে যান না, পার্ক সার্কাসে বাড়ি কিনে থাকুন। থাকবেন আপনি বালিগঞ্জে, আর বাড়ি কিনতে হলে কিনবেন হিন্দু এলাকা থেকে, আর বলবেন যে মুসলিম। না 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 না, থাকুক, কেউ মুসলিম বিরোধী কথা বলছে না, বাট সবাইকার তো সেম হবে। কেউ অপরাধ করলে তার তো সম্প্রদায় দেখা উচিত না, কিন্তু এখানে তো তাই হচ্ছে কি? ভাবুন।